হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব। দেখো, আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? আনসার হবে তৃতীয় শ্রেণীর লিভার। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে নততল। প্রাথমিক বা মৌলিক রাশি যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সময়। কেমন? দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটি হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। এসআইতে তীব্রতার একক হচ্ছে মানে আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। স্পর্শহীন বল হবে এখানে ওজন বা অভিকর্ষ বল। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস, আনসার হচ্ছে সৌরশক্তি। সিএ মানে হচ্ছে এটা ক্যালসিয়াম। কেমন? কোবাল্টের চিহ্ন সি ছোট হাতের ও, ক্লোরিনের চিহ্ন বড় হাতের সি ছোট হাতের এল, আর ক্রোমিয়ামের চিহ্ন হচ্ছে সি আর। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে তাপ শক্তি। নততল যত হেলানো হয়, নততল যদি হেলানো হয় এরকম ভাবে হয়, আর এটা ধরো নততলটা এরকম বড় আছে, তাহলে সেই ক্ষেত্রে যত হেলানো হবে মানে কোনটা যত কম হবে সেক্ষেত্রে তার যান্ত্রিক সুবিধা তত কি হবে? বাড়বে। অপশন এ। আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন, কোনো কিছুকে পোড়াতে বা দহনে সাহায্য করে। চিনির অণুতে যে মৌলটি থাকে না সেটি হলো নাইট্রোজেন। চিনি মানে C12H22O11। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে না। কার্বন ডাইঅক্সাইড এবং জলের মিশ্রণে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সোডা ওয়াটার। এবার দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 দাগের প্রথম প্রশ্ন, কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? এখানে কপিকল ব্যবহৃত হয়। নেক্সট, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। তোমরা লিখবে থার্মোমিটার। ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে শূন্য স্থানে তোমরা তাপ বসাবে। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে সেটাকে বলা হয় আলম্ব। আলম্ব বলা হয়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র ভীষণ ইম্পর্টেন্ট, আমরা আগের সেটাও পেয়েছিলাম। এটা হচ্ছে অক্সানোমিটার বা তোমরা লিখবে আর্ক অক্সানোমিটার। এরপরে প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তোমরা লিখবে হাইড্রোজেন গ্যাস, নিয়ে ব্র্যাকেটে H2 লিখবে। এরপরে ড্যাশ শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম, এখানে তোমরা বসাবে তৃতীয়। কেমন? তৃতীয় বসাবে। টেনের স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয়? এখানে ভুল করে গতিশক্তি হয়ে গেছে, তোমরা স্থিতিশক্তি করবে। আর PCl5 এর মানে যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? এখানে 5টা, তাহলে লিখবে 5। নেক্সট কোশ্চেন দেখো, 3 এর 1। এসআইতে প্রবাহ মাত্রার একক আমি এখানে লিখে দিচ্ছি, লিখবে অ্যাম্পিয়ার। কেমন? এবং এটি মূল একক না লব্ধ একক? এটা হচ্ছে মূল একক। কেমন? এসআইতে 7টি মূল একক আছে, তোমরা সেগুলো দেখে নেবে। এরপরে শক্তি নিত্যতা সূত্রটি লেখো। রায় মার্টিনের 178 পেজ নাম্বারে আছে। লিখবে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। আর মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। পরের প্রশ্ন, নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণ থেকে নিকেলকে কিভাবে আলাদা করা যায়? নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণে একটি দণ্ড চুম্বক নিয়ে ভালো করে যদি ঘোরানো হয়, তাহলে নিকেল চুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে ওই দণ্ড চুম্বকের গায়ে আটকে যায়। ফলে দেখা যায় যে নিকেল গুঁড়ো সমেত দণ্ড চুম্বকটিকে যদি আমরা আবার আলাদা করে নিই, তাহলে নিচে শুধু কি পড়ে থাকবে? সেখানে শুধুমাত্র কপার গুঁড়ো পড়ে থাকবে। আর চুম্বকের গায়ে নিকেল গুঁড়োগুলো লেগে গেছে, সেগুলো আমি আলাদা করে নেব। তাহলে এরকম ভাবে আমরা নিকেল এবং কপার গুঁড়োর মিশ্রণ বা যে কোনো যদি মিশ্রণ দেওয়া হয় যেখানে একটা হচ্ছে চৌম্বক পদার্থ এবং একটাকে চুম্বক আকর্ষণ করে না, অচৌম্বক পদার্থ, তাহলে চৌম্বক এবং অচৌম্বক পদার্থ যদি মিশ্রিত থাকে তাহলে সেটাকে আমরা চুম্বক দ্বারা আলাদা করতে পারি। তাহলে এই জায়গাটা লিখবে পেজ নাম্বার 98। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো, বলেছে ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? তোমরা লিখবে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কেমন? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যার সংকেত হচ্ছে MgO। যে কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। তোমরা লিখবে লোহা, এ চিহ্ন হচ্ছে Fe। এরপরে তোমরা লিখবে সোনা, লিখতে পারো সোনা হচ্ছে
AU অরাম, কেমন, এটা হচ্ছে ফেরাম। এরপরে অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? যখন ফিল্ট্রেশন করা হয়, পরিস্রাবন করা হয়, ধরো কাদা এবং জলের মিশ্রণ বা বালি জল এসব মিশ্রণ দেওয়া হয়েছে, নিয়ে এই ফানেলে ফিল্টার কাগজ নিয়ে যখন ঢালা হয় তখন কাদা বালি এগুলো সব আটকে যায় উপরে, তাহলে যেটা আটকে যায় সেটাকে বলা হয় অবশেষ। এবং ফিল্টার কাগজ ভেদ করে জলটা নিচের দিকে পড়ে, তাহলে যেটা ফিল্টার কাগজকে ভেদ করে নিচে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে জমা হয় সেটাকে বলা হয় পরিশ্রুত। সংজ্ঞাটা তোমরা লিখবে যে পরিশ্রণ পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে সেটাকে বলা হয় অবশেষ, এবং ফিল্টার কাগজের মধ্য দিয়ে যে তরল নিচে জমা হয় তাকে বলা হয় পরিশ্রুত। পেজ নাম্বার 94। এরপর আমরা 4 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। 101 পাতায় অণু পরমাণুর পার্থক্য দেওয়া হয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম স্বাধীন কণা যাতে ওই পদার্থের সব ধর্ম বজায় থাকে তাকে অণু বলে, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলিক পদার্থের বা ওই পদার্থের সব ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলে। এর স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে বা নাও পারে। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 3টি পার্থক্য বলেছে, 3টি পার্থক্য তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? খাদ্য পিরামিডের প্রত্যেকটাকে ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। আর লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। খাদ্য পিরামিডের সংজ্ঞা লিখবে, দেখো 186 পেজ নাম্বার দেওয়া হয়েছে। যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণীদের যদি নিচ থেকে আমরা পরপর অনুভূমিক ধাপে সাজানো হয়, তাহলে সাজালে যে ছক পাওয়া যায় সেটাকে বলা হয় খাদ্য পিরামিড। দেখো ঘাসকে খাচ্ছে ফড়িং, তাকে খাচ্ছে ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, তাকে ময়ূর, পরপর যদি সাজায় তাহলে যে আমরা পিরামিডের মতো যে ছবিটা পাই সেটাকে বলে খাদ্য পিরামিড। আর খাদ্য পিরামিডের এক একটা ধাপকে কি বলা হয়? ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। এর সাথে প্রশ্ন ছিল, দেখো লিন্ডেম্যানের 10% সূত্র লিখবে যে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা ওই পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ বা ট্রান্সফার হয় না। এটা হচ্ছে লিন্ডেম্যানের 10% সূত্র। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো মতো ভাবে রেডি করে যাবে, তার কারণ তোমাদের 3rd ইউনিট টেস্টে এটা আসতে পারে। পুরো প্রশ্নটাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখবে। এরপরে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা এবং আলম্ব চিহ্নিত করে একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র প্রথমে দেবে এরকম ভাবে, যেখানে এক পাশে থাকে বল, এক প্রান্তে থাকে আলম্ব এবং মাঝে থাকে বাধা। এই জায়গাগুলো তোমরা লিখে দেবে এবং যে কোনো একটা দ্বিতীয় শ্রেণীর লিভারের ছবি আঁকবে, যেমন জাতির ছবিটা তোমরা আঁকতে পারো। নিয়ে এখানে সি মানে এটা হচ্ছে দেখো আলম্ব, বি মানে এটা হচ্ছে বাধা, মাঝখানে বাধা কাজ করে, আর এ হচ্ছে এটা বল। তাহলে এরকম ভাবে তোমরা এ বি সি লিখবে এবং কোনটা কি সেটা তোমরা উল্লেখ করে দেবে। এরপরে দেখো নিচের ঘটনাগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। মোমবাতি জ্বালানো হলো মাইক্রোফোন ব্যবহার করা, আর একটি বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলে। মোমবাতি জ্বালানো হলে সেক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আর মাইক্রোফোন যখন ব্যবহার করা হয়, মাইক্রোফোন ব্যবহার করলে সেখানে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। কোন বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলা হয়, কেমন, উপর থেকে যখন ছোড়া হয় তখন সেখানে কি হয়? স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট বলছে O2O এবং O2 বলতে কি বোঝায় লেখো। তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি। ও মানে হলো অক্সিজেনের একটি পরমাণুকে নির্দেশ করে। 2O এর সাহায্যে বা 2O অক্সিজেনের দুটি পরমাণুকে নির্দেশ করে। O2 এর সাহায্যে অক্সিজেনের একটি অণুকে বোঝানো হয় যার মধ্যে দুটি অক্সিজেনের পরমাণু থাকে। এরপরে বস্তুর ওজন কাকে বলে? কোন যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়? ওজন মানে হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। আর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ওজন? সেটা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। এরপরে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। দেখো চুন জাতীয় পদার্থের খোলক দিয়ে গঠিত হয়, মানে খোলক গঠিত হয় কাদের? মোলাস্কার। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস। টিকটিকি হলো এক ধরনের সরীসৃপ। আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে প্রোটিস্টা। ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় কিউলেক্স মশা। ছোলা হলো একটি কি? ছোলা দেখো সপুষ্পক এবং তার সঙ্গে দ্বিবীজপত্রী। গ্যাসীয় বর্জ্য পদার্থ, এগুলোর মধ্যে দেখো এই যে মিথেন গ্যাস দেওয়া হয়েছে সেটা গ্যাসীয় বর্জ্য।
গমনে অক্ষম প্রাণী হবে স্পঞ্জ। দইয়ে সাজাতে থাকে ব্যাকটেরিয়া এবং তার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী? এটা হবে স্তন্যপায়ী। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখব। প্রথমে দিয়েছে যে বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছেন। লিখবে বিজ্ঞানীরা মানুষের প্রজাতির নাম দিয়েছেন হোমো সেপিয়েন্স। হোমোর নিচে আলাদা দাগ দেবে এবং সেপিয়েন্সের নিচে আলাদা করে তোমরা আন্ডারলাইন করবে। নেক্সট বলছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি? আনসার হবে ভাইরাস। নেক্সট বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। এগুলোর মধ্যে দেখো ডেঙ্গি, এডস, পোলিও, টাইফয়েড। টাইফয়েডটা হবে আলাদা। এখানে বলেছে বীজপত্র কাকে বলে? লিখবে বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। এবং দেখো তোমরা লিখবে যে ছোলার, এর সঙ্গে দিতে পারো যে ছোলার মধ্যে ছোলার মধ্যে কি থাকে? দুটি বীজ থাকে, তাই এটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। নেক্সট ডিডিটি এর পুরো নাম। ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে লেখা হয়েছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কেমন? এরপরে দেখো 3 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পার্থক্য লেখো। 2 নম্বর দিয়েছে তোমরা 3টে পার্থক্য লিখবে। মেরুদণ্ডী প্রাণীদের দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা এবং শক্ত মেরুদণ্ড থাকে, এদের মেরুদণ্ড থাকে না। এদের অন্তঃকঙ্কাল অস্থি বা তরুণাস্থি দ্বারা গঠিত, এদের অন্তঃকঙ্কাল গঠিত হয় না। আর 3 নম্বর দেবে যে বদ্ধ সংবহনতন্ত্র উপস্থিত, আর এদের ক্ষেত্রে বেশিরভাগই মুক্ত সংবহনতন্ত্র উপস্থিত। চাইলে তোমরা উদাহরণও দিতে পারো, যে মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হলো ব্যাঙ, মানুষ, সাপ, অ্যামিবা, মশা, মাছি। ফ্লাই অ্যাশ কি? প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে সূক্ষ্ম ছাই উৎপন্ন হয় তাকে ফ্লাই অ্যাশ বলে। সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে? কোন কোন বিষ শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে, আবার কোনটা রক্ত সংবহন তন্ত্রে। তাহলে এটা লিখবে। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের 2টি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য দেবে ব্যক্তবীজী এরা গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং বহুবর্ষজীবী হয়। গুপ্তবীজীগুলো বিরুদ্ধ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী যে কোনো হতে পারে। এরপরে ব্যক্তবীজের ক্ষেত্রে প্রকৃত ফুল উৎপন্ন হয় না। এদের ক্ষেত্রে 4টি স্তবক মানে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক যুক্ত প্রকৃত ফুল উৎপন্ন হয়। 2টো পার্থক্য বলেছে, 2টি পার্থক্য লিখবে, পেজ নাম্বার 311। এরপরে 4-এর 1 বিরুৎ ও গুল্ম বলতে কি বোঝায়? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। বিরুৎ মানে যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ডটা নরম হয়, রসালো হয়, কাঠবিহীন কাণ্ড, কাঠ থাকে না, ছোট প্রকৃতির হয়, তাদের বিরুৎ বলে। যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ ইত্যাদি। আর গুল্ম মানে মাঝারি উচ্চতার ঝোপঝাড় যুক্ত গাছ, প্রচুর ডালপালা তৈরি হয় আর কাণ্ডটা কিছুটা কাষ্ঠল হয়, এদের গুল্ম বা শ্রাবস বলে। যেমন লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ ইত্যাদি। এটা পেজ নাম্বার 304। নেক্সট কোশ্চেন, রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজগুলি লেখো। রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ হলো রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। তাহলে এরকম ভাবে লেখা হলো। এরপরে শ্রমিক মৌমাছির কাজ লিখবে যে শ্রমিক মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা, মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা, ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে মধু তৈরি করা, রানী মৌমাছির যত্ন নেওয়া, তাদের ডিম, লার্ভা ও পিপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা। চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? এই খাবারের চাহিদা এরা কিভাবে মেটায়? চাষি পিঁপড়েদের প্রিয় খাবার হলো সাদা রঙের ছত্রাক। কিভাবে তারা এই খাদ্য সংগ্রহ করে? চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায় এবং ওই বাসাতে কাটা পাতা এনে জমায়। পাতা পচে গেলে ওই পাতার উপর এক বিশেষ ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায় ও চাষি পিঁপড়েরা তাদের প্রিয় খাদ্য সংগ্রহ করে। এরপরে দেখো আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন, বর্জ্যের ফোরার পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। লিখবে যে দেখো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে 4R বলে। 4টে আর হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। আমি একদম সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। দেখো রিডিউস মানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশে জঞ্জাল বাড়ায়, দূষণ ঘটায়, সেগুলোর ব্যবহারটাকে কমাতে হবে। যেমন প্লাস্টিকের যে কোনো জিনিসের ব্যবহারটাকে কমিয়ে আনা। নেক্সট হচ্ছে রিইউজ মানে পুনরায় কাজে লাগাতে হবে। যেমন ধরো তরিতরকারির খোসা, সবজির খোসা, এগুলোকে একটা জায়গায় গর্ত করে রেখে কম্পোস্ট সার বানানো যায়।
তাহলে রিইউজ করা হচ্ছে। রিসাইকেল মানে হচ্ছে ফেলে দেওয়া জিনিস থেকে আবার নতুন জিনিস তৈরি করা, হয়তো প্লাস্টিকের বিভিন্ন ভাঙা জিনিসগুলোকে গলিয়ে প্লাস্টিকের কোনো নতুন জিনিস তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে রিসাইকেল। আর লাস্ট হচ্ছে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, পরিবেশটাকে সুস্থ সুন্দর এবং দূষণ মুক্ত রাখার জন্য কোনো কোনো জিনিস আমরা একদমই ব্যবহার করব না বা ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিকের যে কোনো জিনিস আমরা ব্যবহার করব না। তাহলে এখান থেকে শুরু করবে, বর্তমানে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, পেজ নাম্বার 364। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানে যেটা 2 নম্বর স্কুল দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিও। তোমাদের ক্লাস 6 এর রাইমার্টিনের যে প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি সেই প্লেলিস্টের মধ্যে তোমরা ক্লাস 6 এর সমস্ত সাবজেক্টেরই সলিউশন গুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তোমাদের যে কোনো সমস্যা তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনেও জানাতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপেও তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদের জানাতে পারো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।